ইরান, আমরা যে ছবি দেখলাম স্থানীয়দের অভিযোগ, এবং এখনো পর্যন্ত স্থানীয়দের একাংশ রীতিমতো ভয়ে আছেন, ক্যামেরার সামনে তারা মুখ খুলতে ভয় পাচ্ছেন। এবং তুমি অসীম মণ্ডলের বাড়িতে গেলে, ডাকাডাকি করলে, তাকে পেলে না, স্থানীয়দের অভিযোগ শুনলে, তারপর কি করলে? যখন স্থানীয়রা অভিযোগ করছেন অসীম মণ্ডলকে ডাকাডাকি করছি, কোনো উত্তর পাচ্ছি না, কিন্তু আমরা যখন জানতেই পারছি এটাই অসীম মণ্ডল, যে জনৈক ব্যক্তি যার বিরুদ্ধে এফআইআর রয়েছে, তার নাম্বার আমাদের কাছে স্থানীয়রাই দেন। সেই নাম্বার আমরা ক্রস চেক করি, অবশ্যই সেই নাম্বার আমরা ফোন করি। ফোন করার পর ওই অপর প্রান্ত থেকে হ্যালো অসীম মণ্ডল বলছি এই উত্তর আসে। যখনই আমি বলি নিউজ 18 বাংলার প্রতিনিধি হিসেবে আমি ইরন বলছি, তৎক্ষণাৎ আমতা আমতা গলায় একটা উত্তর ভেসে আসে, আমি অসীম মণ্ডল নই। আর তারপরেই ফোন কাট অ্যান্ড তারপরে সুইচ অফ। আমরা বারংবার চেষ্টা করে গেছি, ফোন সুইচ অফ। যদি অসীম মণ্ডল তিনি নাই হন, তাহলে তিনি কেন ফোন সুইচ অফ করলেন? এবং তার পরিচিতদের থেকে আমরা নাম্বার কনফার্ম করেছি, ওটাই অসীম মণ্ডলের নাম্বার, যিনি নিউজ 18 বাংলার ফোন পেয়ে নিজেকে কার্যত লুকিয়ে ফেললেন, ফোন কেটে দিয়ে সুইচ অফ করলেন। আসলে তিনি লুকোতে চাইছেন। সঙ্গে থাকো, যে মুহূর্তে তুমি এইভাবে তাকে ফোন করেছিলে এবং তিনি ফোন সুইচ অফ করে দিলেন, সেই মুহূর্তটা একবার। হ্যালো, হ্যাঁ অসীমবাবু, আমি নিউজ 18 বাংলা থেকে ইরন বলছিলাম। হ্যাঁ, আমি অসীম না। আপনার নাম্বার তো The number you are calling is switched off. Please call again later. যে নম্বরে আপনি কল করছেন সেটি সুইচড অফ আছে, দয়া করে পুনরায় চেষ্টা করুন। হ্যালো, হ্যাঁ অসীমবাবু, আমি নিউজ 18 বাংলা থেকে ইরন বলছিলাম। হ্যাঁ, আমি অসীম না। আপনার নাম্বার তো The number you are calling is switched off. Please call again later. যে নম্বরে আপনি কল করছেন সেটি সুইচড অফ আছে, দয়া করে পুনরায় চেষ্টা করুন। এই মুহূর্তে নিউজ 18 বাংলা যারা দেখছেন তারা একটু ভালো করে শুনলেই বুঝতে পারবেন, যখন আমাদের প্রতিনিধি তাকে বলেন অসীম বাবু, তখন তার রিপ্লাই ছিল মানে তিনি অসীম বাবুই বলছেন। কিন্তু যখন পরিচয় দেওয়া হলো, নিউজ 18 বাংলার প্রতিনিধির নাম নেওয়া হলো, ঠিক সেই সময় ফোন কেটে সুইচ অফ করে দিলেন। এবং ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, একটা কথা আছে যে যখন স্থানীয় মানুষজন জানতে পারছে কেউ অপরাধ করছেন, তাহলে তার বাড়ির লোক সেটা জানবেন, সেটা খুবই স্বাভাবিক বিষয়। যেমন তার এক দাদার বক্তব্য, কি জানিয়েছে তোমাকে? যখন আমরা অসীম মণ্ডল, পবন মণ্ডল, সুকুমার মণ্ডলের বাড়ির সামনে খোঁজাখুঁজি করছি, তাদেরকে পাওয়ার চেষ্টা করছি, তাদের অ্যাড্রেস পেয়ে গেছি, কিন্তু তারা কোনোভাবেই বেরিয়ে আসছেন না, তখন এক ভদ্রলোক বেরিয়ে এলেন। তিনি নিজে বললেন যে তিনি অসীম মণ্ডলের দাদা, পবন মণ্ডলের দাদা তপন মণ্ডল। তিনি তার অভিজ্ঞতা বলতে গিয়ে প্রথমেই বললেন যে হ্যাঁ, অসীম মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেগুলো কিছুটা হলেও অবশ্যই সত্যি, এবং তার যে বেআইনি গোডাউন আছে এক কথায় তিনি স্বীকার করে নিলেন। এবং তাকেও আমরা সেই ফোন নাম্বার দেখিয়ে ক্রস চেক করে নিয়েছি যেটাই কি অসীম মণ্ডলের নাম্বার। তিনি বলেন যে হ্যাঁ, এটাই অসীম মণ্ডলের নাম্বার, তার বিরুদ্ধে এফআইআর রয়েছে, স্বীকার করে নিয়েছেন। প্রশ্ন হচ্ছে, পরিবারের লোকও জানেন অসীম মণ্ডল, পবন মণ্ডলরা এখানে বেআইনি নির্মাণ করেন, যদিও তার দাদার দাবি যে তারা মাটি জলাভূমিটা ভরাট করেননি, তার ওপরের নির্মাণটা করেছেন। অর্থাৎ জলাভূমিটা দুর্নীতি নাকি আগেই হয়েছে, তার পরবর্তীতে সেই জমিগুলো তারা কিনে বেআইনি নির্মাণ করেছেন। আসলে তারা এই অসীম মণ্ডলদের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা তার পরিবারের সদস্য স্বীকার করছেন এবং বলছেন তার বিরুদ্ধেও কেস আছে, জলাভূমি এখনো ভরাট হয় এবং কারা করেন বলছেন রাজনৈতিক মদতে এই কাজ হয়। অসীম মণ্ডলের দাদা তপন মণ্ডল তিনি কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার করেছেন যে ইয়েস, আমরা যাদেরকে বলছি অভিযুক্ত বা যাদের নাম আসছে এফআইআরে, আমরা বলছি শুধু নয়, অথরিটির লিস্ট দেখে বোঝা যাচ্ছে এফআইআর লিস্ট তাদের বিরুদ্ধে হয়েছে। তার পরিবারের সদস্য স্বীকার করছেন অসীম মণ্ডল, পবন মণ্ডল তাদের বিরুদ্ধে অভিযোগ সত্যি। তা সত্ত্বেও তারা একটা যুক্তি দিচ্ছেন যে জমিটা ভরাট করেননি, তার উপরে নির্মাণটা তৈরি করেছেন। তপন মণ্ডলের বক্তব্য শুনবো।
জলাভূমি ভরাট করা তো অন্যায়। ওরা জলাভূমি ভরাট করে নে 91-93 সালের মধ্যে ভরাট হয়েছে, আর সেই জমিতে ওরা ছোট ছোট প্লট ছিল, সেই প্লটগুলো কেনা বেচা করে জমি অন্যরা বিক্রি করে দিয়ে সেই জমি কিনেছে। বলা হচ্ছে অসীম মণ্ডল নাকি 14-15টা গোডাউনের মালিক এখানে। না, গোডাউন মানে কতগুলো তা জানিনি। শুনুন, একজন কেউ যদি একটা গোডাউন তৈরি করে সেই গোডাউনটা কন্ট্রাক্ট নিয়েও করে থাকে, হয়তো 2-1টা নিজের আছে। আমি আপনাকে বলি 2022 সালে আমি সেম খবর করেছিলাম, ওই যে এখানে আগুন লেগেছে ওই গোডাউনগুলোর বিরুদ্ধে, তখন অসীমবাবুর নাম এসেছিল, তিনি অভিযোগ অস্বীকার করেছিলেন। কিন্তু এখন যেই ওনার নাম আবার উঠছে উনি উত্তর দিচ্ছেন না। মানে আমার কথা হচ্ছে উনি ভয় পাওয়ার কি আছে? কেউ না কেউ কিছু একটা কাটি করছে যে এই বোধহয় ওকে অ্যারেস্ট করবে, ওকে বোধহয় ধরে নিয়ে যাবে, এরকম একটা প্ল্যানিং। ভয় পেয়েছেন উনি? হ্যাঁ, ভয় পাবেই তো। মানে আমি কিছুক্ষণ আগেও ফোন করলাম, উনি বলছেন ওটা ওনার নাম্বার নয়। কিন্তু আপনি মেনে নিচ্ছেন যে আপনার দাদা বা ভাই এরা যা করেছে ভুল করেছে না ঠিক করেছে? কিছু কিছু জায়গাতে ভুল হয়েছে, ভুল তো কিছু হয়েছে। এত ভুরি ভুরি অভিযোগ, 350-র বেশি এফআইআর, তারপরেও এখনো পর্যন্ত অধরা এই অভিযুক্তরা। আমার সঙ্গে ইরন রয়েছে। ইরন, 2011 থেকে 2025 সাল, প্রায় 14 বছর ধরে দিনের পর দিন এই কাজ চলে গেছে। এখানেই তো প্রশ্ন আসে যে এনাদের পিছনে, এবং এখানে আরো একটা প্রশ্ন আসে, কেন 2021-এর পর এই ওয়েটল্যান্ড অথরিটি তারা এফআইআর করা বন্ধ করে দিল? দর্শকদের আরো একবার মনে করিয়ে দিই, ওয়েটল্যান্ড বা জলাভূমি ক্ষেত্রে 2002 সালটা খুব ইম্পর্টেন্ট। 2002 সালে ইরানের তেহরানে রামসার কনভেনশন বলে একটি কনভেনশন হয়, সেখানে চিহ্নিত হয় ভারতবর্ষের বিভিন্ন জায়গা চিহ্নিত হয় জলাভূমি হিসেবে। তার মধ্যে পশ্চিমবঙ্গে 2টি জায়গা, এক সুন্দরবন, দ্বিতীয় ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড চিহ্নিত হয় এবং ঠিক করা হয় পুরো জমিটি সংরক্ষণ করা হবে। তার জন্য আলাদা করে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ল কেন্দ্রীয় সরকারের তৈরি হয় এবং তার পরিপ্রেক্ষিতে 2006 সালে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড অথরিটি গঠিত হয় পশ্চিমবঙ্গ পরিবেশ দপ্তরের আন্ডারে। তারা স্বতঃস্ফূর্তভাবে তারা অটোনমাস বডি হিসেবে 2007 থেকে তারা কাজ করা শুরু করেন এবং দেখা যাচ্ছে 2021 পর্যন্ত এই অঞ্চলের বিভিন্ন জায়গায়, শুধু নাজিরাবাদ নয় আরও আশপাশে ভরাট সংক্রান্ত ইস্যুতে একাধিকবার এফআইআর তারা করেছেন। প্রশ্ন হচ্ছে এই এফআইআরগুলো করার পরেও কেন ব্যবস্থা হলো না? এক ব্যক্তির নামে যদি একাধিকবার এফআইআর হয়, তদন্তের কি গতি প্রকৃতি? তারা কি শেষ পর্যন্ত পুলিশ তদন্ত করেছিল? তারা কি সেই মামলা কি কোর্ট অবধি গিয়েছিল? এই প্রশ্নের উত্তর অধরা। দ্বিতীয় যে পার্ট, 21-এর পর থেকে কেন তারা আর নতুন করে করলেন না? পরিবেশবিদদের তরফ থেকে আমরা যখন এটাকে কথা বলেছিলাম, তখন আমরা লাগাতার এই বিষয়টা মানুষের সামনে তুলে ধরছি। তারা বলছিলেন যে অথরিটি, থানা, তারা নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করছে, আর প্রশাসনের চোখের সামনে দাঁড়িয়ে অবশ্যই বিভিন্ন মদতপুষ্ট ব্যক্তিদের অঙ্গুলি হেলনে এই অসীম মণ্ডল, পবন মণ্ডলরা দিনের পর দিন তাদের বেআইনি কাজ করে যাচ্ছেন এবং গোডাউন তৈরি করছেন। প্রভাবশালীদের বড় বড় নাম, বড় গোডাউনকে ভাড়া দেওয়া হচ্ছে এবং আখেরে আর্থিক মুনাফা হচ্ছে। কিন্তু এর বিষয় তদন্ত কিছু হচ্ছে না বলেই পরিবেশবিদরাও মনে করছেন। এবং একটা জিনিস বলে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, 2026-এ দাঁড়িয়ে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই ওয়েটল্যান্ড যদি না বাঁচে, বেশি দূর যেতে হবে না, 24-25 বছর, 2025-50 নাগাদ পশ্চিমবঙ্গে দূষণের মাত্রা ছাড়িয়ে যাবে। সেই পরিস্থিতি কিন্তু আসতে চলেছে যদি না সচেতনতা ফেরে, যদি না প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাহলে এই জলাভূমি বাঁচানো যাবে না। কারণ পরিসংখ্যান বলছে 12,000 একরের বেশি জলাভূমি ছিল, বর্তমানে সেটা 500-550 এসে দাঁড়িয়েছে। সেটাকে বাঁচানো অবিলম্বে প্রয়োজন। অবশ্যই প্রশাসন এই বিষয়ে নজর দেবে বলেই আমজনতা, সাধারণ মানুষ মনে করছে। বেশ, অসীম মন্ডল আছে, হ্যাঁ, লোকাল প্রমোটার। উনি বেশি প্রত্যেকটা গোডাউনের পিছনে ওনার হাত আছে, নাম দিয়ে কমপ্লেন করা আছে। থানা পুলিশ কিছু ব্যবস্থা নেয় না? থানা তো খুদ সেখানে দাঁড়িয়ে থাকে, থানা গার্ড দিয়ে কাজ হচ্ছে, তাহলে আর প্রোটেকশনটা দেবে কি? বিস্ফোরক অভিযোগ করছেন? একদম, যা দেখছি তাই বলছি, কোনো অ্যাকশন নেই।